অডিও কথনে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমরা শুরু করেছিলাম সমরেশ মজুমদারের উপন্যাস বুনো হাঁসের পালক। উপন্যাসটি আমি মোট 10টি পর্বে ভাগ করে পড়ব। প্রথম 7টি পর্ব আমি আগেই আপলোড করেছি। আজকে আমি পড়ছি উপন্যাসটির 8ম পর্ব। কথাটা যে সত্যি হবে ভাবেনি বসন্ত। 11:30 নাগাদ আবহাওয়া দ্রুত পাল্টে গেল, আর 12টার সময় মনে হলো যে কোনো মুহূর্তে রোদ উঠলেও উঠতে পারে। সহদেব সেন তবু মনস্থির করতে পারছিল না। একবার এগিয়ে গেলে শেষ পর্যন্ত দাঁতে দাঁত কামড়ে থাকতে হবে। কিন্তু নতুন আসা মালবাহকদের নেতা শেরিং বলল, ঘণ্টা চারেকের মধ্যে বৃষ্টি আসার সম্ভাবনা নেই। তবু সহদেব আরেকটা দিন অপেক্ষা করার সিদ্ধান্ত নিল। লাচেন থেকে হাঁটতে হবে। প্লেন যেখানে ভেঙে পড়েছে সেই জায়গাটি চিহ্নিত নেই। অনেকটা এলাকা নিয়ে খুঁজতে হবে। তাছাড়া এই পথে মাইল 8 গেলেই বরফ শুরু হবে। সেক্ষেত্রে সকাল সকাল বের হলেই ভালো। শেরিং হেসে বলেছিল, এখন আকাশ নিয়ে এত চিন্তা করছেন সাহেব, কিন্তু হাঁটতে শুরু করলে এসব ভাবনা মাথায় আনতে পারবেন না। সহদেব নিজেও সেটা জানে। এর আগে বৃষ্টিতে হাঁটার অভিজ্ঞতা তার আছে। কিন্তু এবার যে দল নিয়ে যেতে হবে তাদের নভিস বললেও কম বলা হয়। ঝুঁকিটা এখানেই। অরিন্দম আজ সারাটা সকাল তাঁবুর থেকে বের হয়নি। প্রাকৃতিক প্রয়োজন মিটিয়ে নেওয়ার জন্য অন্তত গোটা 4 বারোয়ারি ছাউনির ব্যবস্থা করেছিল। দুপুরে একবার বেরিয়ে প্রয়োজন সেরে নিয়ে আবার ব্যাগের ভেতর ঢুকে পড়েছিল। কিন্তু শীত এবং আলস্য যে ঘুমটাকে টেনে আনে, তারও একটা নির্দিষ্ট আয়ু আছে। সকালে বসন্ত চলে যাওয়ার পর অনন্ত একবার এসেছিল। দুপুরের খাবার দিতে সে যখন আবার এসেছিল তখন জ্ঞান দিয়েছিল, দাদা যত শুয়ে থাকবেন তত ঠান্ডা আপনাকে কাবু করবে। আপনি যে কি করে বরফের মধ্যে যাবেন বুঝতেই পারছি না। অথচ আমি স্বপ্ন দেখেছি একমাত্র আপনিই সুটকেসটা খুঁজে পাবেন। মাঝে মাঝে এরকম কথাবার্তা মন্দ লাগে না। টালিগঞ্জের কিছু বয়স্ক প্রোডাকশন ম্যানেজার উত্তম কুমারের সঙ্গে যেসব কথা বলতেন, তা অনেক প্রডিউসার ডিরেক্টর বলতে সাহস পেতেন না। দীর্ঘকালের পরিচয়ে ওদের খবরদারি উত্তমবাবু উপভোগ করতেন। অরিন্দম চোখ বন্ধ করেছিল। কিন্তু মুশকিল হলো কি জানো, এত ঠান্ডায় আর পারা যাচ্ছে না। হাজার হোক ঘামের দেশের লোক আমরা, কি বলো? তা শরীর গরম করার কোনো ব্যবস্থা করেছ? অনন্তর যে চোখ দুটো দেখা যাচ্ছিল সে দুটো ছোট হয়ে এলো। তাঁবুর ভেতরে আগুন জ্বেলে দেব? একটু ভয় থাকে, তবে চোখে চোখে রাখলে বেশ গরম হয়। কথাটা বুঝেও যে অনন্ত না বোঝার ভান করছে তা বুঝতে অসুবিধে হলো না। অরিন্দম সরাসরি জিজ্ঞাসা করল, এখানে এসে লোকাল কিছু খুঁজে পেয়েছ? সঙ্গে সঙ্গে মাথা নাড়ল অনন্ত। তা পেয়েছি। ওই যেসব পোর্টারাস দলে এলো তারা সঙ্গে এনেছে। আমি ওদের বলেছিলাম পাহাড়ে ওঠার সময় ওসব খাওয়া সহদেবদা বারণ করে দিয়েছে। ওরা বলেছে তাহলে ওদের পক্ষে যাওয়া সম্ভব না। তবে একেবারে দেশি জিনিস, আপনি খেতে পারবেন না, বড্ড গন্ধ। লাচেনে একটু ঘুরে দেখো। এত লোক এখানে থাকে সন্ন্যাসীর মতো, তা কখনো হয়? নিশ্চয়ই ব্যাটারা কিছু খুঁজে পাবে। ইচ্ছে করেই 50 টাকার নোট দিয়েছিল অরিন্দম। আর দুপুরের পরেই তার তাঁবুতে 2টো বোতল পৌঁছে গেল। গায়ে কিছু লেখা নেই, এমনকি মুখে কর্ক পর্যন্ত নেই। অনন্ত হলফ করে বলে গেল, এমন সুপানীয় সে কখনো খায়নি। ভারতবর্ষের অনেক জায়গায় শুটিংয়ে গিয়ে নানান পানীয় খাওয়ার অভিজ্ঞতা হয়েছে, কিন্তু এ বস্তুর সঙ্গে কেউ পাল্লা দিতে পারবে না। লাচেনে এক বুড়ির কাছ থেকে সে কিনেছে, তবে বোতল ফেরত দিলে দাম কমবে। এখানে বোতল পাওয়া যায় না বললেই চলে। ফলে বিক্রি হয় খদ্দেরের পাত্রে দ্রব্য ঢেলে। বিকেল চলে এলো জিনিস দুটোর দিকে তাকিয়ে। দেশি বস্তু খেয়ে যে পরিমাণে মানুষ মারা যায় প্রতিদিন, তার সংখ্যা বাড়াবার ঝুঁকি সে নিতে চাইছিল না। বাংলা ফিল্মের বিখ্যাত নায়ক দিশি খাচ্ছেন, খবরটা জানতে পারলে সিনেমা পত্রিকার বিক্রি আরও বাড়ত। অতএব বোতল দুটোয় দ্বিতীয়বার হাত দিল না অরিন্দম। রোদ ওঠেনি, কিন্তু সারাদিন পরিষ্কার ছিল পাহাড়। অতএব রাত্রে যদি আবার আকাশের চেহারা খারাপ না হয়, তাহলে আগামী সকালে যাওয়া হবে। যে দল যাবে তা আগেই ঠিক ছিল। বসন্ত এবং সহদেব বিকেলে অরিন্দমের সঙ্গে কথা বলতে এলো। বসন্ত জিজ্ঞাসা করল,
কি ব্যাপার, সারাদিন ওভাবে শুয়ে আছেন? অরিন্দম বলল, বড় আরাম হে। এবং তখনই বসন্তর নজর পড়ল বোতল দুটোর উপরে। সঙ্গে সঙ্গে তার মুখ গম্ভীর হয়ে গেল, কিন্তু বোতলের গায়ে কোনো লেবেল না থাকায় সে ঠিক বুঝতে পারছিল না ও দুটোয় মদ আছে কিনা। কিন্তু সহদেব জিজ্ঞাসা করল, আপনি লোকাল মদ পেলেন কি করে? পেয়ে গেলাম। জিনিসটা কিরকম জানেন? আমি খাইনি কখনো, তবে শুনেছি এখানে যে জিনিস বোতলে বিক্রি হয় তার স্ট্যান্ডার্ড ভালো। এ কথা টার্নারের বইতেও পড়েছি। তবু আমি বলবো না খাওয়াই ভালো। খুব ঠান্ডা লাগলে একটু ব্র্যান্ডি খেতে পারেন। যা হোক, কাল সকালে আমরা বের হতে পারবো আশা করছি। 6:30টায় রওনা হব। তার আগে তৈরি হয়ে নিতে হবে। সহদেব প্রসঙ্গ পাল্টালো। অনন্তকে বলো 5টা নাগাদ সবাইকে ঘুম থেকে তুলতে। অরিন্দম বলল। এই সময় দরজায় শব্দ হলো। অরিন্দম গলা তুলল, আসুন। তাঁবুতে ঢুকে ইতস্তত করতে লাগলেন বিদেশবাবু। বসন্ত দেখল জোড়া গোয়েন্দাদের 2 নম্বরটা। আজ সারাদিন সে ওদের দেখেছে বলে মনে করতে পারল না। সঙ্গে সঙ্গে তার মেজাজ খারাপ হয়ে গেল। এরা শিলিগুড়ির হোটেলেই তাকে ভাওতা দিয়েছিল। বিদেশ আরো কয়েক পা এগিয়ে শায়িত অরিন্দমকে জিজ্ঞাসা করল, অসুস্থ? অরিন্দম মাথা নাড়ল। রিল্যাক্সিং। মিস্টার সেন কোথায়? উনি সারাদিন তাঁবুতেই আছেন। কথাগুলো বলে আবার চুপ করে গেলেন ভদ্রলোক। কিছু বলবেন? অরিন্দম জিজ্ঞাসা করল। লোকটি আবার সহদেব এবং বসন্তের দিকে তাকালেন। তারপর বললেন, কথা ছিল। বলুন। বিদেশ বললেন, ওরা নেই। কারা নেই? প্রশ্নটা করল সহদেব। প্রশ্নটা যেন বসন্তেরও। বিদেশ ঠোঁট চাটলেন। এর মধ্যেই সেই দুটো ঠান্ডায় ফাটতে শুরু করেছে। আমি এইমাত্র নিজে ঘুরে এসেছি। ওরা 10টা নাগাদ খারাপ ওয়েদারেই বেরিয়ে পড়েছে। কালকের ঘটনার পর সকালে ওয়াচ রাখতে পারিনি। সেন সাহেব খবরটা শুনে খুব ভেঙে পড়েছেন। পাহাড়ি পথ, ওরা একদিন এগিয়ে রইল। অরিন্দম এবার হ্যামক থেকে নেমে দাঁড়ালো। আপনি কোথায় খোঁজ নিয়েছিলেন? বিদেশ আবার বসন্তদের দিকে তাকালেন। তারপর বললেন, যে বাংলোটায় মিসেস সেন ছিলেন সেটাও খালি। হঠাৎ বসন্ত উষ্ণ গলায় বলল, কে কখন যাচ্ছে তা নিয়ে মাথা ঘামিয়ে আমাদের কি লাভ? আমরা যাব আমাদের মতো। দাদা আমাদের কথা দিয়েছেন যখন, তখন আপনারা দুজন আমাদের সঙ্গে থাকছেন। কিন্তু ওসব কথা বলে আর টেনশন বাড়াবেন না। আমরা কারোর সঙ্গে প্রতিদ্বন্দ্বিতায় যাচ্ছি না। বিদেশের মুখ আরো শুকিয়ে গেল। তারপর মাথা নেড়ে আসছি বলে তাঁবু থেকে বেরিয়ে গেল। সহদেব এবার বসন্তকে জিজ্ঞাসা করল, কি ব্যাপার? লোকটার কথাবার্তা একদম পাল্টে গিয়েছে মনে হচ্ছে। বসন্তের বিরক্তিটা তখন ছিল। বলল, হ্যাঁ, স্বামী স্ত্রীর ঝগড়ায় আমরা থাকবো না, এটাই শেষ কথা। অরিন্দম অন্যমনস্ক ছিল। হঠাৎ বলল, অদ্ভুত লাগছে। ওরা খোঁজ খবর না নিয়ে চলে গেল? বসন্ত জিজ্ঞাসা করল, আমি ঠিক বুঝতে পারছি না, কি ব্যাপার? তোমার দলের একটি মানুষ যদি আচমকা কমে যায়, তবে তার সম্পর্কে খোঁজ না নিয়ে তুমি জায়গা ছাড়তে যদি পারো, তাহলে বুঝবো পৃথিবীর যে কোনো অপরাধ করতে তোমার বিন্দুমাত্র অসুবিধা হবে না। অবশ্য এটা ঠিক, ইতিহাস বলে যে কোনো দাগী ক্রিমিনালের চেয়ে একজন সাধারণ মানুষ অনেক নৃশংস ক্রাইম করতে পারে। ঠিক আছে, তোমরা তৈরি হও। এ বিষয়ে আর আলোচনা না করাই ভালো। অরিন্দম বোতল দুটোর একটায় হাত দিচ্ছে দেখে বসন্তর আর কথা বাড়ালো না। তাঁবুতে একা হবার পর অরিন্দম আবার বোতলটাকে রেখে দিল। বিদেশ ঠিকই বলেছেন। পাহাড়ে একদিনের পথ এগিয়ে থাকার সুবিধে অনেক। এত করেও যদি মিস্টার সেনের আগে ওরা স্পটে পৌঁছে যায় এবং ব্রিফকেসটা খুঁজে পায়, তাহলে ওর ভেঙে পড়ারই কথা। কিন্তু সেটাই হলো। অরিন্দমের বিশ্বাস আরেকটা খুন হবে। হিরে পাওয়ার পর মিসেস সেনকে পৃথিবীতে রাখা হবে না। সঙ্গে সঙ্গে দ্বিতীয় চিন্তাটা মাথায় উকি দিল। সে এ কথা ভাবতে পারছে না কেন, ওগুলো পাওয়ার পর চ্যাটার্জির পরমায়ু শেষ হয়ে যাবে। এত তরপারি এখন মিসেস সেন সহ্য করছেন ব্রিফকেস পেতে হবে বলে। রাতটা চমৎকার কাটল অরিন্দমের। সারাদিন শুয়েও অত বড় রাত চমৎকার ঘুমাতে পারল। 6টার মধ্যেই সে তৈরি। কিছু তাঁবু গুছিয়ে নেওয়া হয়েছে। জিনিসপত্রের সংখ্যা কমছে।
সবচেয়ে আনন্দের কথা, পূব আকাশ লাল হয়েছে, আকাশে মেঘ নেই এবং সূর্যদেবের দর্শন পাওয়ার সম্ভাবনা ৯৯ ভাগ। সঙ্গে আনা অল্প শক্তির জেনারেটরগুলো ১ ঘন্টা চালানো হয়েছিল প্রথম রাতে। ওগুলো সহজেই বহন করা যায়। দলটা সম্পূর্ণ তৈরি হতে না হতে নরম তুলতুলে রোদ নেমে এলো আকাশ থেকে, আর তখনই সক্রিয় হলো বিক্রম। তার ক্যামেরা কখন এসে খুলেছে কিনা অরিন্দম জানে না, কিন্তু এখন স্ট্যান্ড লাগিয়ে এই যাত্রারম্ভ ধরে রাখতে চাইছে। অভ্যেসবশত সে মিটারে আলো মাপতে চাইছিল। বসন্ত তাকে চিৎকার করে বলল, আলো মেপে শুটিং করছো নাকি? তোমার অ্যাকশন বলার জন্য সারাদিন তাহলে আমাদের অপেক্ষা করতে হবে? যা পাচ্ছ তাই তুলে নাও। ৮ ঘন্টা দেরি হলো রওনা হতে। ক্যামেরা এখন বিক্রমের হাতে। প্রবল উৎসাহে সে চেষ্টা করছে হাঁটতে হাঁটতে দলটাকে ধরে রাখতে, যদিও প্রতি মুহূর্তে তার মুখ থেকে নির্দেশ ছুটে আসছিল, কিন্তু সেদিকে কেউ কান দিচ্ছিল না। প্রত্যেকেই এখন এমন উত্তেজিত যে শীতের তীব্রতা উপেক্ষা করছে। প্রোডাকশন ম্যানেজার অনন্ত খানিকটা দূরে দলের সঙ্গে এসেছিল, দাঁড়িয়ে গেল। আমি আপনাদের জন্য রোজ এখানে অপেক্ষা করব, যেমন করেই হোক সুটকেসটা খুঁজে বের করবেন। অরিন্দম একবার মুখ ফিরিয়ে লোকটাকে দেখল। অনন্ত একবার চেঁচালো, সবাই ভালো ভালো ফিরে আসুন। ভগবান তুমি দেখো, হে মা কালী তুমি দেখো। তার দুটো হাত যুক্ত হয়ে আকাশের দিকে উঁচনো। যেসব চলচ্চিত্র কর্মী কলকাতায় বসে স্পটে যাওয়ার জন্য পিড়াপিড়ি করেছিল এবং সহদেবের লিস্ট দেখে ক্ষুব্ধ হয়েছিল, তাদের দু একজন লাচেন পর্যন্ত এসে মত পাল্টে ফেলেছিল। এখন অনন্তর পাশে দাঁড়িয়ে বিদায় জানাতে জানাতে তারা লাচেনে থেকে যেতে পারছে বলে নিশ্চয়ই খুশি হয়েছে। রোদ বাড়ছে না, কিন্তু পৃথিবী পরিষ্কার। দলটা চলেছে লম্বা লাইন দিয়ে। একদম শুরুতে আছে মালবাহকদের নেতা শেরিং আর সহদেব সেন। তাদের পেছনে বসন্ত আর কল্পনা। ওদের ঠিক পরেই ক্যামেরা কাঁধে বিক্রম। বিক্রমের পেছনে মিস্টার সেন এবং বিদেশবাবু। ওদের পেছনে অরিন্দম। এরপরে মালবাহকদের বিরাট দঙ্গল এবং সবশেষে ঠক্কর। ঠক্করের হাতে সেই সুটকেসটা, যা সে ধরে আছে সাবলীল ভঙ্গিতে। মোটামুটি এইভাবেই দলটা চলছিল। লাচেন থেকে এখন ওরা পাহাড়ের ঢাল বেয়ে নেমে যাচ্ছিল। বিক্রম জানত তাদের খাড়া উপরে উঠতে হবে। নেমে যাওয়ার ধরন দেখে সে চিৎকার করে জিজ্ঞাসা করল, আরে আমরা যে শুধুই নেমে যাচ্ছি। সহদেব সেন উত্তর দিল হাঁটতে হাঁটতে, পাহাড়ের নিয়মই এই, মাথায় তোলার আগে পায়ের তলায় যেতে বাধ্য করে। অরিন্দম বলল, তোমার যে কাজ তাই করে যাও হে। বিক্রম ক্যামেরার লেন্স অরিন্দমের দিকে ফিরিয়ে শাটার টিপল। খানিকটা এক্সপোজ করে বলল, দূর, এভাবে ছবি তোলা যায়? লাইটের কন্ডিশন খারাপ, হাঁটতে হাঁটতে তুলতে হচ্ছে। আগে বুঝতে পারলে প্রস্তাবটা কোন শালা দিত। অরিন্দম বলল, কিন্তু তুমি তো আমার সর্বনাশ করে দিলে হে। বিক্রম ক্যামেরা অফ করে দাঁড়িয়ে পড়ল। কেন, কি করলাম? এরপরে আর কোনো প্রডিউসার আসবে আমার কাছে? তুমি জানো না বাংলা ফিল্মে আমরা যারা এখন অভিনয় করছি তাদের ক্যামেরার সামনে দাঁড়াবার আগে কতটা মেরামত করতে হয়? অরিন্দম কপট রাগ দেখাতে বিক্রম হো হো করে হেসে উঠল। যা বলেছেন দাদা, সেদিন অন্য একটা ছবির পরিচালক এসেছিলেন আমাকে দিয়ে কাজ করাতে। ভদ্রলোক সরাসরি বললেন, নায়িকাকে সামনে থেকে কোমরের ওপর থেকে ধরতে হবে, পেছন থেকে ফুল ফিগার নিতে পারি। আমি অবাক হয়ে জিজ্ঞাসা করলাম, কেন? উনি সোজাসুজি বললেন, নায়িকার পেটের এক্সপোজার হলে দর্শক রিয়্যাক্ট করবে, টায়ার হার মেনে যাচ্ছে। ওরা দাঁড়িয়ে কথা বলছিল বলে পেছনের মানুষগুলোকেও থেমে যেতে হয়েছিল। ফলে দলটা এখন দ্বিবিভক্ত। সেটা বুঝতে পেরে অরিন্দম আবার পা চালালো। এখন হাঁটতে মন্দ লাগছে না, ঠান্ডাও কমে গেছে বেশ। সে দুপাশের পাহাড়গুলো চূড়ো দেখল, সাদা কুয়াশা নীল আকাশের সঙ্গে চূড়াগুলোকে জড়িয়ে রেখেছে, যেন পৃথিবীর কোথাও এর চেয়ে শান্ত জায়গা নেই। অরিন্দম সামনের দিকে তাকালো। মিস্টার সেন চুপচাপ চলেছেন, একটু যেন জবুথবু দেখাচ্ছে ভদ্রলোককে। সেদিনের পর ওর সঙ্গে আর কথা হয়নি তার। তবে এ কথা ঠিক, দুজনেই চমৎকার অভিনয় করেছেন। সে পেছনের দিকে তাকালো। মালবাহকদের পেছনে ঠক্কর আসছে শীষ দিতে দিতে। লোকটা এই রোদেও চোখে রঙিন চশমা তুলেছে।
ছুরিটা নিশ্চয়ই ওর কোমরে রয়েছে, যা সে স্বচ্ছন্দে ঠান্ডা মাথায় ছুঁড়ে যে কোনো মানুষকে খুন করতে পারে। বস্তুত একজন খুনি তাদের সঙ্গে চলছে জানতে পারলে এই দলের অনেকেই যাত্রা ভঙ্গ করবে। দুটো জিনিস কিছুতেই ওর মাথায় পরিষ্কার হচ্ছিল না। ঠক্কর কেন লোকটাকে খুন করলো? তাঁবুতে উঁকি মারার শাস্তি কি এত ভয়ানক হতে পারে? যাকে খুন করেছিল সে কি ঠক্করের পূর্ব পরিচিত? কোনো অতীত ঝামেলার বদলা নিল? এসব প্রশ্ন নিয়ে লোকটার সঙ্গে কথা বলার কোনো সুযোগ নেই। আততায়ীর মুখ ভালো করে দেখতে পায়নি সে। সেই জামাল না জামিল নামের লোকটা যে মদ খেয়েছিল বলে চ্যাটার্জি ক্ষেপে গিয়েছিল, সে যদি খুন হয়ে থাকে তবে আপত্তির কিছু নেই। কিন্তু সেই সঙ্গে মনে হচ্ছে ঠক্কর তার তাঁবুতে সারাক্ষণ ছিল না। অর্থাৎ ওই আততায়ী যুগলের গতিবিধি সে আগে থেকেই লক্ষ্য করে থাকবে। কিন্তু কেন? যে আবহাওয়ায় বাইরে পা বাড়ানো মুশকিল, সেখানে ঠক্কর কেন ঘুরে বেড়াবে? ২ নম্বর ব্যাপারটা বেশ অদ্ভুত। লাশ খুঁজতে চ্যাটার্জিরা যেমন এলো না, তেমন সে বলা সত্ত্বেও বসন্তরা সামান্য উত্তেজিত হওয়া ছাড়া অন্য কোনো প্রতিক্রিয়া দেখায়নি। কে খুনি এবং লাশ কোথায় তা নিয়েও বেশি আগ্রহ দেখায়নি। যেন ব্যাপারটা ঘটেনি, অথবা ঘটলেও ও এড়িয়ে যেতে চেয়েছিল। কলকাতা শহরে যে আচরণ স্বাভাবিক, পাহাড়ে এসে কি তা পাল্টে যায়? হয়তো তাই। পাহাড় মানুষকে কি অনেক বেশি নির্মম এবং স্বার্থপর করে তোলে? পাহাড়ে এলে কি মানুষ অনেক বেশি আদিম হয়ে যায়? ওরা হাঁটছিল স্বাভাবিক পায়ে, পথ বলতে পায়ে চলার চিহ্ন ধরে। বিক্রম মাঝে মাঝে লাইন থেকে সরে গিয়ে দলটার ছবি তুলছিল। পথ এখনো ভয়ঙ্কর নয়। একটা নাগাদ ওরা যখন থামলো, তখন দেখা গেল অনেকের পায়ে ফোস্কা পড়ে গেছে। একটা ঝর্ণার ধারে মধ্যাহ্নভোজনের জন্য ৮ ঘন্টা জিরিয়ে নেবার সিদ্ধান্ত নিয়েছিল। এখান থেকেই তাদের খাওয়া দাওয়ার সম্পূর্ণ দায়িত্ব শেরিংয়ের। পুরো দলটা ঝর্ণার পাশে ছড়িয়ে ছিটিয়ে বসেছিল। জুতো খুলে ফেলেছিল কেউ কেউ। সহদেব ঘুরে ঘুরে বলে এলো, হাঁটু মুড়ে বসবেন না কেউ। পা ভারী হয়ে গেলে হাঁটা মুশকিল হয়ে যাবে পরে। ফোস্কা পড়লে ব্যান্ডেড লাগিয়ে নিন। ঝর্ণার জল কেউ খাবেন না। অরিন্দম খানিকটা দূরে একা বসেছিল। সে মাঝে মাঝে নজর রাখছিল ঠক্করের ওপর। লোকটা বসেছে ঠিক উল্টো দিকে। জায়গাটা ছায়ায় ঘেরা। জলের শব্দ এবং সেই সঙ্গে একটা হিম উঠে আসছে সমানে। অরিন্দমের মনে হলো তার মতো ঠক্করও তাকে সমানে লক্ষ্য করে যাচ্ছে। বিক্রম ছবি তুলতে তুলতে এর মধ্যেই কাহিল হয়ে একটা পাথরের উপর শুয়ে পড়েছে। অরিন্দম দেখল একটা খাবারের প্যাকেট হাতে নিয়ে কল্পনা তার দিকে এগিয়ে আসছে। সে হাত বাড়িয়ে সেটাকে নিয়ে থ্যাঙ্কস বলতেই কল্পনা বলল, রাগ করেছেন? কেন হঠাৎ এই প্রশ্ন? অরিন্দম অবাক না হয়ে পারল না। ও, কল্পনা যেন একটু থিতিয়ে গেল। অরিন্দম বলল, তোমার প্রশ্নটা কেন মনে এলো খুলে বলো। কাল থেকে আপনি আমার সঙ্গে কথা বলছেন না। সুযোগ পাইনি। তাছাড়া তুমিই তো আমার তাঁবুতে আর আসোনি। হুমা, শুধু আমাকেই বারে বারে যেতে হবে? অন্তত ওরকম আর্তনাদটা হবার পর খোঁজ নিতে পারতেন। পারতাম, কিন্তু তোমার খোঁজ নেবার লোকের অভাব নেই। তাই নাকি? যা ভালো বোঝেন। আপনার পকেট থেকে রুমালটা পড়ে গেছে। অরিন্দম মুখ ফিরিয়ে দেখল সে যেখানে বসে আছে তার ঠিক পাশেই একটা ছোট্ট সাদা রুমাল। এ ধরনের রুমাল সে ব্যবহার করে না। এই পাণ্ডব বর্জিত জায়গায় ওটা এলো কি করে? অন্যের রুমাল, কিন্তু নোংরা নয়। সে দুটো আঙুলে সেটাকে তুলতেই নাকে গন্ধ লাগলো। এই গন্ধ সে কালীঝোড়া ডাকবাংলোয় পেয়েছিল। এই গন্ধের ব্যবহারকারিণীকে সে জানে। রুমালটা মহিলার বুঝতে পেরে কল্পনার ঠোঁটে বিরক্তি ফুটল। ও যে চলে যাচ্ছে না সেটা লক্ষ্য করল না অরিন্দম। তার মাথায় একটাই চিন্তা, এখানে রুমাল কেন? হু হু হাওয়া বইছে। তাঁবুগুলো টাঙানো হয়েছে পাহাড়কে দেয়াল করে, যাতে হাওয়ার দাপট সহ্য করতে পারে। লাচেন ছাড়বার পরও যে গাছপালা সঙ্গী ছিল তা এখন উধাও। কোথাও কিছু ঝোপ আছে, এই মাত্র। টানা বিকেল পর্যন্ত হাঁটার পর মালবাহক আর সহদেব সেন ছাড়া সবাই কাহিল হয়ে পড়েছে। মালবাহকরা অবশ্য তাদের অনেক আগেই এখানে পৌঁছে শেরিংয়ের জিনিস তাঁবুতে ফেলে উনুন ধরিয়েছিল। ওরা যখন পৌঁছেছিল তখন গরম চা তৈরি। রোদ নেই, কিন্তু দিন আছে। আর সেই সঙ্গে হাওয়া। তার গর্জন শুনলেই বুক কাঁপে।
রুমালটা পাওয়ার পর অরিন্দম সমস্তটা পথ তন্ন তন্ন করে খুঁজেছে আর কোনো চিহ্ন পাওয়া যায় কিনা। সে হতাশ হয়েছে। আগের দলটার কোনো অস্তিত্ব নেই। কথাটা ঠিক, ওরা একদিনের পথ এগিয়ে রয়েছে। তাঁবুতে পৌঁছাবার পর ওদের গত রাত্রিবাসের চিহ্নগুলো দেখা গেল। লাচেনের মতো নিজস্ব তাঁবুতে বাস করার সুবিধে এখন নেই। বসন্ত ঠিক করে দিচ্ছিল কে কোন তাঁবুতে থাকবে। সারাদিন হাঁটার পর ওকে খুব কাহিল দেখাচ্ছিল। বসন্ত এলো অরিন্দমের কাছে। সে পথ চলার সময় অরিন্দমের সঙ্গে বেশি কথা বলেনি। বসন্ত জিজ্ঞাসা করল, দাদা, আপনি কোন তাঁবুতে থাকবেন? যেখানে রাখবে। অরিন্দম একটা ছোট পাথরে পা ছড়িয়ে বসেছিল। আপনি আমাদের তাঁবুতে থাকতে পারেন, মানে দুটো তাঁবুতে 4 জন করে থাকতে হবে। আপনি আমাদের সঙ্গে থাকলে বিক্রম, মিস্টার সেন, বিদেশবাবু আর ঠক্কর দ্বিতীয়টায় থাকবে। এক্ষেত্রে তোমাদের সঙ্গে থাকাটাই বুদ্ধিমানের কাজ, কারণ মিস্টার সেনদের সঙ্গে থাকলে নাক ডাকার দাপটে রাত্রে ঘুমাতে পারবো না। অরিন্দম তার পছন্দের কথা জানিয়ে দিতে বসন্ত চলে গেল। গরম চা এখন অমৃতের চেয়ে বেশি জীবনদায়ক। কিন্তু হাতের মুঠোয় গরম গ্লাস কত তাড়াতাড়ি মিইয়ে যায় এখানে। দিয়ে যাওয়া গ্লাস প্রায় এক চুমুকেই খালি করে ছেলেটিকে ফিরিয়ে দিয়ে অরিন্দম সামান্য হোঁচট খেল। বছর 16-17 ছেলেটির শরীরে যেরকম পোশাক তা পরে কলকাতার লোক দার্জিলিংয়ে আসতেও সাহস করে না। নিজেকে ওর কাছে প্রায় জাম্বুবানের মতো লাগছে। অরিন্দম ছেলেটির সঙ্গে ভাব জমাতে চেষ্টা করল। তুমি এখানে এর আগে কখনো এসেছ? জি, মাথা নাড়ল ছেলেটি, কিন্তু তার ছোট্ট চোখ জোড়া অরিন্দমের মুখ থেকে দৃষ্টি সরাচ্ছিল না। আর কতদূর গেলে আমরা বরফ পাবো? ছেলেটি হাত তুলে একটা দিক দেখালো। তাতে যে দূরত্ব পারো বুঝে নাও। অরিন্দম এবার জিজ্ঞাসা না করে পারল না। তোমার ঠান্ডা লাগছে না? ছেলেটি সরল হাসল। এর অর্থ কি সে নিজেই হয়তো জানে না। তারপর আচমকা জিজ্ঞাসা করল, আপ হিরো? বলেই একটা হাত মুষ্টিবদ্ধ করে শূন্যে কয়েকবার চালালো, মুখে ঢিসুম ঢিসুম শব্দ তুলে। অরিন্দম হো হো করে হাসল। অনেকদিন বাদে মন খুলে এভাবে হাসতে পারল সে। ছেলেটি তখন সম্ভবত ঘাবড়ে গিয়ে দ্রুত হাঁটতে শুরু করেছে। ওর হাসির আওয়াজেই সম্ভবত এত ঠান্ডাতেও কল্পনা তাঁবু ছেড়ে বেরিয়ে এসেছিল। অরিন্দম দেখল বেশ অবাক হয়েই সে আবার ফিরে গেল ভেতরে। এই আসা এবং যাওয়াটা অবশ্যই ছবির মতো। পাহাড়ি আলো নিভে যাওয়ার সময় বড় বিষণ্ণ হয় পৃথিবী। কেমন মায়াময় একটা ছায়ার কড়াই যেন উপর করে দেওয়া হয়েছে। সেই সঙ্গে ঠান্ডা এবং বাতাস জোরালো হয়ে উঠছে। পাথরের উপর বসে থাকাই এখন রীতিমতো কষ্টকর। উঠে দাঁড়ালো অরিন্দম, এবং তখনই সে জীবনে প্রথমবার অন্ধকারকে এগিয়ে আসতে দেখল। নিচের খাদ থেকে যেন কালো জমাট একটা ঢেউ তিরতিরিয়ে উপরে উঠে আসছে, আর তার শরীরের সমস্ত চরাচর মিশে যাচ্ছে অসহায় ভাবে। দৃশ্যটা দেখা মাত্র বুকের ভেতর বাতাস আটকে গেল এক লহমার জন্য। এভাবেই কি মৃত্যু জীবনের দিকে থাবা বাড়ায়? তাঁবুতে আজ 4টে হ্যামক, এবং সেগুলো বেশ নিচু করেই টাঙানো। কল্পনা নিজের হ্যামকে বসে ট্রানজিস্টর চালাতে চেষ্টা করছিল। কোনো স্টেশনই ধরতে পারছে না বলে তার একাগ্রতা বাড়ছিল। অরিন্দম যে তাঁবুতে ঢুকেছে সেটাও লক্ষ্য করল না মেয়েটা। হঠাৎ বসন্তর গলা কানে এলো। দাঁড়িয়ে আছেন কেন? কি ভাবছেন? একটি কবিতার কথা। অরিন্দম কথা শেষ করতেই দেখল কল্পনা চমকে মুখ তুলেছে, এবং শেষ পর্যন্ত বিস্ময় সে প্রকাশ না করে পারল না। আপনি কবিতা পড়েন? এক জীবনে আর কত পড়া যায়? কথাটা বলে অরিন্দম হ্যামকে বসল। কল্পনা মুখ নামিয়ে নিল। বসন্ত বলল, যদি সব ঠিক থাকে তাহলে সহদেব বলছে পরশু সকালে আমরা স্পটের দিকে রওনা হতে পারি। সহদেব প্রতিবাদ করল, ঠিক হলো না। স্পটটা লোকেট করতে পারলে তবেই ওরকম ভাবা যেতে পারে। কথাটাকে আমল দিল না বসন্ত। আমরা এত কাছাকাছি এসে গেছি, প্রচন্ড টেনশন হচ্ছে। আপনি ভেবে দেখুন দাদা, সুটকেসটা পাওয়া গেলে, এবং অফকোর্স যদি ক্যানগুলো ঠিক থাকে, তাহলে কি রকম ব্যাপার হবে? সহদেব বলল, ক্যান পেলে ধরে নিতে হবে ছবি সুপারহিট। বসন্ত গলা তুলল, ওটা এমনিতেই হতো। না পেলে? অরিন্দম হেসে ফেলল। সহদেব সেন বলে উঠল, বসন্ত, শেরিং এর সঙ্গে কয়েকটা জরুরি কথা বলে নিতে হবে।
তুমি আসবে? বোঝা যাচ্ছিল বসন্তর এখন আর তাঁবু ছেড়ে যেতে ইচ্ছে করছিল না। সে তবু উঠতে উঠতে জিজ্ঞাসা করল, মিস্টার সেনের ব্রিফকেসে কি আছে দাদা? হিরে। অ্যাঁ? চমকে উঠল বসন্ত। সহদেব মুখ ফেরালো। কি ধরনের ব্রিফকেস? বসন্ত আবার জিজ্ঞাসা করল। আমি দেখিনি, মিস্টার সেনকে জিজ্ঞাসা করো। ঠক্কর ব্যাপারটা জানে? হঠাৎ এই প্রশ্ন কেন? যেভাবে একটার পর একটা ঝামেলা হলো, একটা খুনও হয়ে গেল, আমাদের আরো সাবধানে থাকা উচিত। আমি ডেফিনিট নই, কিন্তু লোকটাকে আমার আর সহ্য হচ্ছে না। কিন্তু তুমি ভুলে যাচ্ছ বসন্ত, লোকটা আমাদের প্রচুর উপকার করেছে। অরিন্দম হাসল। আর কে বলতে পারে, হীরের ব্রিফকেসটা তুমিই হয়তো খুঁজে পেতে পারো। চমকে তাকালো বসন্ত। তার মুখের অভিব্যক্তি সে লুকিয়ে রাখল না। ওরা বেরিয়ে যাওয়ার পর অরিন্দম যেন নিজের মনেই উচ্চারণ করল, অকারণ উদ্বিগ্নতা মানুষের পায়ের তলার মাটিকে বড্ড পিছল করে দেয়। কল্পনা ট্রানজিস্টরে তখনও আঙুল রেখেছিল। এবার সেটাকে সরিয়ে রেখে আচমকা জিজ্ঞাসা করল, আপনাকে একটা কথা জিজ্ঞাসা করব? হেমকে শরীর এলিয়ে দিয়ে অরিন্দম বলল, স্বচ্ছন্দে। আপনি নিজেকে এভাবে লুকিয়ে রাখেন কেন? সে কি, আমার মতো প্রকাশিত মানুষ আর কজন আছে? অরিন্দম গলা তুলে হাসল। টিকিট কেটে হলে ঢুকলেই আমাকে বিভিন্ন রূপে দেখা যায়। মাঝে মাঝে এমন কথা বলো কেন যার কোনো অর্থ হয় না? তাই? ছোট্ট শব্দটি উচ্চারণ করলো কল্পনা। অরিন্দম মুখ ফিরিয়ে ওকে দেখল। আমি ভেবে পাচ্ছি না, আপনার মতো প্রতিষ্ঠিত নায়ক কলকাতা ছেড়ে এরকম অভিযানে আসবে কেন? শুধু এই ফিল্মের ক্যান খুঁজতে? মনে হয় না। কেন একটার পর একটা ঝামেলায় আগ বাড়িয়ে জড়িয়ে পড়ছেন? এখনো মনে হয় অনেক কিছু জানার পর আপনি কারো কাছে প্রকাশ করছেন না। চমৎকার। আর কিছু বলবে? হ্যাঁ, আপনি আমাকেও ভুল বুঝছেন। এসব কথা এখানে আলোচনা করার সময় না কল্পনা। তবু বলি, ভুল বোঝার ব্যাপারে চিরকাল তো আমিই শিকার হয়েছি। জন্মাবার পরেই ঈশ্বর আমার কপালে লিখে দিয়েছিলেন সে কথাটা। আমার কোনো বন্ধু নেই। চারপাশে যারা ভিড় করে তারা বন্ধুর মুখোশ পরা কিছু সুযোগ সন্ধানী। তোমাকে আমি ভুল বুঝতে কেন যাব? ধরো তোমার সঙ্গে বসন্তর। আমি শুধু কথা বলার সুবিধার জন্য নাম দুটো বলছি। নিজস্ব সম্পর্ক রয়েছে। কিন্তু বসন্তর আচরণে তুমি অপমানিত হয়ে তাকে ত্যাগ করে এলে। এই সময় আমার সঙ্গে তোমার দেখা হয়ে গেল। মানুষেরা বলতে ভালোবাসবেন যে আমি তোমাদের বিচ্ছেদের কারণ হয়েছি। প্রথম প্রথম এই ধরনের কথায় জ্বলতাম। এখন আমি গায়ে মাখি না। হ্যাঁ, এই কথা ঠিক, আমি প্রকাশ করতে চাই না নিজেকে। কারণ ওই একই, একজনকে আমি ভালোবাসতাম। হ্যাঁ, আমি সেই ভালোবাসার কথা বলছি যেখানে আঘাত পড়লে শরীরের প্রতিটি নার্ভে আলোড়ন ওঠে। তার কাছে আমি এত বেশি খোলা কথা বলতাম, নিজের প্রতিক্রিয়া এত উগ্রভাবে বুঝিয়ে দিতাম যে সে সহ্য করতে পারল না আমাকে। আমি আবিষ্কার করেছি, আমার মধ্যে এমন একটা উত্তাপ আছে যার সংস্পর্শে এসে জ্বলতে হয়। তাই এভাবেই থাকা ভালো। এই নিজের সঙ্গে কথা বলে চারপাশের মানুষগুলোর নিত্য দেখে যাওয়া। এই প্রসঙ্গই এখানেই শেষ হোক কল্পনা। অরিন্দম উঠে দাঁড়ালো কথাটা শেষ করেই। আমি একটু দেশি জিনিস পান করব। অনন্তকে দিয়ে লাচেন থেকে আনিয়েছিলাম। তোমার আপত্তি আছে? মাথা নাড়ল কল্পনা। তারপর হঠাৎই বলল, আপনার জীবনে প্রচুর নারী এসেছে না? মাথা নাড়ল অরিন্দম। আবার ওসব কথা কেন? কল্পনা বলল, ওটাই শেষ প্রশ্ন ছিল। অরিন্দম বোতলটা বের করে একটা গ্লাসে ঢাললো খানিকটা। এসেছে, আমি তাদের ধরে রাখতে পারিনি। দোষ হয়তো আমারই, কারণ আমি আত্মসমর্পণ করার একটা সীমা আছে বলে মনে করি। তবে যেন আমি কখনো কোনো নারীকে অপমান করিনি। চুমুক দিয়ে মুখ বিকৃত করলো অরিন্দম। তারপর পানীয়টি গলা দিয়ে চালান করে বলল, বাহ, চমৎকার গরম লাগছে। প্রয়োজন হলে চুমুক দিতে পারো। ঝোড়ো বাতাস এবং কড়া ঠান্ডা সত্ত্বেও এত পোকা কি করে আসছে তাই নিয়ে কথা বলছিল সবাই। তাঁবুগুলোর গায়ে চাপ বেঁধে পড়ে রয়েছে ওরা। মিনি জেনারেটরের আলো টেনে এনেছে ওদের। সম্ভবত এই পরিবেশে কখনোই আলো জ্বলেনি।
সন্ধ্যার পরেই খাওয়ার পাট চুকিয়ে যে যার স্লিপিং ব্যাগে ঢুকে পড়েছে। 7:30টায় আলো নিভিয়ে দেওয়া হলো। তেল বাঁচিয়ে রাখতে হবে ভবিষ্যতের জন্য। বিক্রম উসখুস করছিল দ্বিতীয় তাঁবুতে। সারাদিন সে বেশ কিছু ভালো দৃশ্য ধরতে পেরেছে, কিন্তু তবু মন ভরছে না। সে একটু বেশি কথা বলে। এই তাঁবুর লোকগুলো মুখে কুলু পেটে পড়ে আছে। সে তবু কথা বলার চেষ্টা করল। পোকাগুলো যদি ভেতরে ঢুকতে পারে তাহলে হিচককের ছবি হয়ে যাবে, কি বলেন? অন্য হ্যামকগুলো থেকে কোনো সাড়া পাওয়া গেল না। মিনিট খানেক বাদে সে আবার বলল, সন্ধেবেলায় ঘুম আসে? কারো কাছে হুইস্কি টুইস্কি আছে? এবারে ঠক্করের গলা পাওয়া গেল। হিরোর কাছে দিশি মাল আছে। বিক্রম বলল, দিশি? জাত চলে। ভাবা যায় টালিগঞ্জের নাকুচু নায়ক দিশি খাচ্ছে? অবশ্যই এই জায়গায় তাই বা কে দিচ্ছে, কিন্তু এই ঠান্ডায় বাইরে বেরিয়ে কে যাবে ওদের তাঁবুতে? সে নিঃশ্বাস ফেলল। হিরোদের অনেক সুবিধে, নায়িকাও ওই তাঁবুতে আছে। বিদেশবাবু কথা বললেন অন্ধকারে। ওদের তাঁবুতে আরো দুজন পুরুষ আছে। ছাড়ুন মশাই, একবার একটা ছবির আউটডোরে গিয়েছি। রাতে আমার ঘরে একটা উঠতি অভিনেতা ছিল, ভালো দেখতে, সবে নাম হচ্ছে। পাশের ঘরে টালিগঞ্জের ঠাকুমা নায়িকা ছিলেন একা। হঠাৎ মাঝরাত্রে এসে তিনি দরজায় নক করে আমায় বললেন, ওকে একটু আমার সঙ্গে দেখা করতে বলুন তো বিক্রমবাবু, আলোচনা আছে। ছেলেটি যেতেই সে দরজা বন্ধ হয়ে গেল। ভোরের আগে খুলল না। চক্ষু লজ্জার কোনো বালাই মশাই ওদের নেই। বিদেশবাবু বললেন, না না, হিরোবাবু ওই মহিলার প্রতি ইন্টারেস্টেড নয়। বিক্রম খানিকক্ষণ চুপ করে থেকে বলল, লাচেনে কে খুন হলো? কে খুন করলো বুঝতেই পারলাম না। ঠক্কর জবাব দিল, আপনি দয়া করে চুপ করুন। বিক্রম জিজ্ঞাসা করল, আপনারা কেউ রামি খেলতে পারেন? মায়েরি একটুও ঘুম পাচ্ছে না। কেউ জবাব দিল না। সে পাশ ফিরে শুল। তারপর টালিগঞ্জের নায়িকাদের মুখ গুনতে চেষ্টা করল। গোনাগুনি করলে নাকি ঘুম আসে, কিন্তু বিক্রম নিঃশ্বাস ফেলল। টালিগঞ্জে এখন একটিও সুন্দরী নায়িকা নেই যাকে গুনতিতে আনা যায়। কবজি চোখের সামনে নিয়ে এলেন মিস্টার সেন। ঘড়ির গোপন আলো বলছে রাত 9টা। বিদেশের নাক ডাকছে। বিক্রমের কোনো সাড়া নেই ঘন্টা দেড়েক। শুধু ঠক্কর জেগে আছে কিনা বোঝা যাচ্ছে না। অন্ধকারে তাঁবুর ভেতরটায় দৃষ্টি চলে না। বুকের ভিতর ড্রাম বাজছে। কিন্তু সারাদিন ভেবেছেন তিনি, ঝুঁকিটা নিতেই হবে। বাইরের ঠান্ডা অবশ্যই জিরোতে নেমেছে। রাত বাড়লে মাইনাসে পৌঁছে যাওয়া বিচিত্র নয়। যা কিছু গরম জামা কাপড় আছে শোয়ার আগে মাথার কাছে বের করে রেখেছেন। তবুও ভয় হচ্ছে। যদি ঠান্ডায় জমে যান তাহলে উদ্যোগটাই অর্থহীন হয়ে যাবে। কিন্তু তিনি এত দূরে পৌঁছে বঞ্চিত হতে চান না। তারই পৈতৃক সম্পত্তি নিয়ে চ্যাটার্জি এবং মহিলা বাকি জীবন ফুর্তিতে কাটাবে ভাবলেই মাথা গরম হয়ে যায়। তিনি শেরিংকে জিজ্ঞাসা করেছিলেন, রাত্রে পাহাড়ে হাঁটায় বিপদ আছে কিনা। শেরিং অবাক হয়ে তাকিয়েছিল। তারপর মাথা নেড়ে বলেছিলেন, কোনো বিপদ নেই, শুধু ঠান্ডা নেমে আসবে আপনার মাথায়। তার চাপে আপনি মাটিতে শুয়ে পড়বেন, ব্যাস। কিন্তু মিস্টার সেন একটা হিসাব করেছেন। 15,000 ফুট ওপরে যে ঠান্ডা 25,000-এ তার চেয়ে অনেক বেশি। 15,000-এর রাত আর 25-এর দিন যদি এক হয়, তাহলে 25-এর পোশাক পরে 15-র রাতে হাঁটা যাবে না কেন? ওরা আছে একদিনের পথে এগিয়ে। এভাবে চললে তিনি কোনোদিন ওদের ধরতে পারবেন না। তাকে ঝুঁকি নিতেই হবে। স্লিপিং ব্যাগ থেকে বেরিয়ে এসে নিঃশব্দে পোশাক পরতে আরম্ভ করলেন মিস্টার সেন। অনেক চেষ্টার পর কলকাতা থেকে তিনি এই পোশাক সংগ্রহ করেছেন, যা 28,000 ফুট ওপরেও ব্যবহার করা যায়। তাঁবুর ভেতরে নিঃশ্বাসের শব্দ পাক খাচ্ছে। তৈরি হতে বেশ সময় লাগলো তার। এবার হাত বাড়িয়ে খুঁজে নিলেন। বেশ কিছু টিন ফুড, ওষুধ আর প্রয়োজনীয় জিনিস আলাদা সংগ্রহ করেছিলেন তিনি। সেই জিনিসগুলোর মধ্যে থেকে টর্চ আর ছুরি বের করে নিলেন এখন। তারপর ধীরে ধীরে উঠে দাঁড়ালেন। কোনো প্রশ্ন ছুটে এলো না। ওরা যদি বুঝতে পারে তাহলে নিশ্চয়ই বাধা দেবে। এই বাধাটাকেই এড়াতে চাইছেন তিনি। ধীরে ধীরে বিক্রমের পাশ দিয়ে হেঁটে তাঁবুর দরজায় শেষ পর্যন্ত পৌঁছে গেলেন মিস্টার সেন। এবং তখনই প্রশ্নটা বাজল,
কোথায় যাচ্ছেন? জিভ শুকিয়ে গেল মিস্টার সেনের। উত্তর দিতে কয়েক সেকেন্ড লাগলো। যখন দিলেন তখন নিজের গলায় অপরিচিত ঠেকল, টয়লেট। ঠক্কর আর কোনো কথা বলল না। লোকটাকে অন্ধকারেও চোখে দেখতে পায়। তাঁবুর দরজা খুলে বাইরে এসে মিস্টার সেন দরজাটা এঁটে দিলেন। লোকটা আবার পেছন পেছন আসবে না তো? বাকি দুটো তাঁবু এখন অস্পষ্ট দেখা যাচ্ছে। আকাশে বিবর্ণ চাঁদ উঠেছে। হাওয়ার দাপটে একটু কেঁপে উঠলেন তিনি। শেষ মুহূর্তে আরেকবার দ্বিধা এলো, এবং তখনই মহিলার মুখ মনে পড়তেই তিনি পা বাড়ালেন। প্রায় ভূতে তাড়ানোর মতো তিনি মিনিট পাঁচেক হেঁটে পেছনে তাকালেন। তাঁবুগুলোকে আর দেখা যাচ্ছে না। উত্তেজনা ঠান্ডাকে চেপে রেখেছে। আজ বিকেলে শেরিংয়ের সঙ্গে কথা বলে তিনি জেনেছিলেন কোন পথে যেতে হবে। যদিও পথ ভুল করার সম্ভাবনা 70 ভাগ, কিন্তু 30-এর সুযোগ নেবেন না কেন? জোরে জোরে পা ফেলতে লাগলেন। ঢালু জমি শেষ হয়ে যাওয়ার পর তিনি থমকে দাঁড়ালেন। এবার পাহাড় ভাঙতে হবে। টর্চ জ্বাললেন মিস্টার সেন। কিছুক্ষণ খোঁজার পর মনে হলো একটা হালকা কিছু আছে পাথরের ওপর। হয়তো এ পথেই কেউ যাওয়া আসা করেছিল। ঘড়ি দেখলেন তিনি। 10:30 বেজেছে। এক রাতে তাকে দূরত্বটা অতিক্রম করতে হবে। ভাগ্যিস কলকাতা থেকে এই পোশাক এনেছিলেন, নইলে এখনই ঠান্ডা জমে যেতে হতো। পাহাড় ভাঙতে শরীরের কষ্ট হচ্ছে, কিন্তু ঠান্ডার চাপ সহ্য করতে হচ্ছে না। মিনিট পাঁচেক ওঠার পর হাঁপাতে লাগলেন তিনি। মাথার উপর পাণ্ডুর চাঁদ। পেছনে বা সামনে কোনো প্রাণের চিহ্ন নেই। ব্যাটা ঠক্কর তাকে অনুসরণ করেনি। লোকটা খুনি। যেভাবে অকারণে ছুরি ছুঁড়ে একটা জলজ্যান্ত মানুষকে খুন করলো, শুধু খুনই নয়, শরীরটাকে খাদে ফেলে দিয়ে এলো, তাতে লোকটার উপর ভরসা করা যায় না। আততায়ীর হাত থেকে নিজেকে রক্ষা করার জন্য তিনি সতর্ক হয়ে ওর গতিবিধি লক্ষ্য করতে গিয়ে খুনটাকে আবিষ্কার করলেন। এবং তার চেয়ে বিস্ময়ের ব্যাপার, অরিন্দম সমস্ত ঘটনায় সাক্ষী হয়েও প্রকাশ করেনি ঠক্করের কাণ্ডটা। মিস্টার সেন বুঝেছিলেন ব্যাপারটা যে জেনেছেন তা না জানানোই বুদ্ধিমানের কাজ। কিন্তু তাকে খুন করতে পাঠিয়েছিল কে? এখনো এই অবস্থাতেও তিনি বিশ্বাস করতে পারেন না মহিলা এই কাণ্ড করতে পারেন। চ্যাটার্জির পক্ষে সবই সম্ভব, কিন্তু চ্যাটার্জির হাতে ওই মহিলা যে নিরাপদ নয় সেটাই উনি বোঝাতে চেয়েছিলেন। কিন্তু ভালোবাসা এবং অহংকার এমন দুটি বস্তু যা সমস্ত বিবেচনা শক্তিকে অকেজো করে রাখে। তাকে বিবাহ করার পর মেনে নিতে পারেননি মহিলা। ওর রুচি, দৃষ্টিভঙ্গি এবং জীবনযাত্রার সঙ্গে নাকি তার কোনো মিল নেই। তিনি আলাদা হতে চাইলেই মিস্টার সেন আপত্তি করেছিলেন। আর সেই থেকেই সংঘাত। ওকে উপেক্ষা করে মহিলা তারই বন্ধুদের সঙ্গে খেলায় মত্ত হলেন। এই রকম এক খেলার সঙ্গী চ্যাটার্জি। কিন্তু লোকটার আস্তিনে ছুরি লুকানো আছে, তা মহিলা বুঝবেন হিরে খুঁজে না পেলে। কারো বিরুদ্ধে মিস্টার সেনের অভিযোগ নেই। তিনি নিজের ব্রিফকেস খুঁজে পেয়ে ফিরে যেতে চান, ব্যাস। মিস্টার সেনের যাত্রা আবার শুরু হলো। ভোরবেলা চেঁচামেচিতে ঘুম ভাঙল। সূর্যদেব তখনও ওঠেননি। পূব আকাশের অন্ধকারে তখন লাল আলোর বল সবে গড়াতে শুরু করেছে। আর পৃথিবী তার তীব্রতম শীত ছড়িয়ে রেখেছে প্রকৃতিতে। বসন্ত এবং সহদেব আপাদমস্তক মোড়ে বেরিয়ে এসে দেখল আগুন জ্বালা হয়েছে। কিন্তু বিদেশবাবু এবং ঠক্কর তাদের তাঁবুর সামনে দাঁড়িয়ে। ওদের দেখা মাত্র বিদেশবাবু হাউমাউ করে কিছু বলে উঠলেন। ঠক্কর তাকে ধমকে থামালো। তারপর হিন্দিতে বলল, মিস্টার সেন মিসিং। চিৎকারে ঘুম ভেঙেছিল অরিন্দমের, কিন্তু স্লিপিং ব্যাগের আরাম থেকে শরীর বের করছিল না সে। ঠক্করের কথা তার কানে যাওয়া মাত্র কপালে ভাঁজ পড়ল। বসন্তর গলা শোনা গেল, মিসিং মানে কি বলছেন? বিদেশ বললেন, ওরা নিশ্চয়ই ওকে খুন করেছে। হায় হায়, এখন আমি কি করব? ঠক্কর ধমক দিল, চুপ করুন। কাল রাত্রে উনি চুপচাপ তাঁবু থেকে বেরিয়ে যাচ্ছিলেন। আমি জিজ্ঞাসা করায় বললেন টয়লেটে যাচ্ছেন। তারপরেও আমি আধ ঘন্টা জেগেছিলাম, কিন্তু উনি ফিরে আসেননি। বাইরে কোনো শব্দ হয়নি সেই সময়। বিদেশ কোঁকিয়ে উঠলেন। আধ ঘন্টা একটা লোক টয়লেট সেরে এলো না, আর আপনি চুপ করে রইলেন?
আমি যদি জানতাম উনি চলে যাচ্ছেন তাহলে চুপ করে থাকতাম না। বসন্ত জিজ্ঞাসা করল, চলে গেছেন বলে মনে হচ্ছে কেন আপনার? কারণ উনি ওর একটা সাইড ব্যাগে আর সমস্ত গরম পোশাক নিয়ে গেছেন। সহদেবের গলা শোনা গেল, অত রাত্রে এই পাহাড়ে উনি একা গেলেন কোথায়? বিদেশ বলল, আমাদের উচিত এখনই ওর সন্ধানে যাওয়া। সহদেব জিজ্ঞাসা করল, কোথায় যাবেন? কেউ হারিয়ে যেতে চাইলে পাহাড়ে তাকে খুঁজে পাওয়া যায় না। বিদেশ চেঁচিয়ে উঠল, কিন্তু লোকটা তো মরে যেতে পারে। আমার মনে হয় উনি আগের দলটাকে ধরতে গেছেন। আপনারা তাড়াতাড়ি করুন প্লিজ। সহদেবের গলা শোনা গেল, মাফ করবেন, একজনের জন্য এতগুলো মানুষের জীবন বিপন্ন করতে পারি না। পাহাড় কাউকে দয়া করে না। আর কিছুক্ষণের মধ্যেই আমরা রওনা হব। পথে যদি দেখা হয় হবে। বিদেশ চিৎকার করলেন, যেতে যেতে যদি আমি অসুস্থ হয়ে পড়ি তাহলে আমাকে ফেলে যাবেন? সহদেব জানালো, দুটো এক ঘটনা নয়। তবু যদি সেরকম ঘটে তাহলে একটা চিকিৎসার চেষ্টা হবে, কিন্তু আপনার জন্য যাওয়া আটকাবে না। যান, আপনারা তৈরি হয়ে নিন। বিদেশ প্রায় কাঁদো কাঁদো গলায় বললেন, মিস্টার সেনকে যদি না পাওয়া যায় তাহলে আমি কি করব? বসন্তর গলা পাওয়া গেল, আপনার কিছুই করার নেই। মিস্টার সেন নিজের ইচ্ছে ঝুঁকি নিয়েছেন। আমি হলে এক্ষেত্রে লাচেনে ফিরে গিয়ে অপেক্ষা করতাম। আমি ওকে ফিরে লাচেনে ফিরে যাব? সেটাই বুদ্ধিমানের কাজ হবে। রাস্তাটা খারাপ নয়। এখন রওনা হলে বিকেলের আগেই পৌঁছে যাবেন। কথাগুলো বলে বসন্ত তাঁবুতে ফিরে এলো। তখনই জেনারেটর চালানোর আলো জ্বলে উঠল। বসন্ত বুঝলো অরিন্দম জেগে আছে। এরকম ঘটনা শোনার পরও অরিন্দম বিছানা ছাড়েনি দেখে সে অবাক হলো। বসন্ত বলল, মিস্টার সেনের ব্যাপারটা শুনেছেন? শুনলাম। ভদ্রলোকের কি হলো কে জানে। আপনার কি মনে হয় ওর স্ত্রী ট্র্যাপ পেতেছিলেন? না, নির্লিপ্তের মতো জবাব দিল অরিন্দম। এটা তো সোজা আত্মহত্যার পথে এগিয়ে যাওয়া। কখনো কখনো মানুষের এছাড়া কোনো উপায় থাকে না বসন্ত। ওর কথা ভুলে যাও। তাছাড়া তুমি তো ওদের বোঝা বইতেই চাইছিলে না। ভালোই হলো, দুটো বাড়তি লোক কমে গেল। অরিন্দম পাশ ফিরে শুল। বসন্ত এই শীতেও উত্তপ্ত হলো। তার বিশ্বাস দৃঢ় হলো অরিন্দম ইচ্ছে করেই তাকে অপমান করছে। সে মুখ ফিরিয়ে দেখল কল্পনার চোখে হাত চাপা দিয়ে তার হ্যামকে পড়ে রয়েছে। সে হঠাৎ কড়া গলায় বলল, সবাই তৈরি হয়ে নাও, আমরা ঘন্টা খানেকের মধ্যেই বেরোবো। কিন্তু কেউ সাড়া দিল না। 40 মিনিট হাঁটার পর ওরা উপরে উঠতে লাগলো। মিস্টার সেনের কোনো চিহ্ন কোথাও নেই। পাথরের উপর পা রেখে রেখে উঠতে হচ্ছে। মালবাহকরা যে স্বচ্ছন্দ গতিতে এগোচ্ছে তার সঙ্গে পাল্লা দেওয়া তাদের পক্ষে সম্ভব ছিল না। প্রথম প্রথম বেদম হয়ে পড়েছিল অরিন্দম। বারংবার থামতে হচ্ছিল জিরিয়ে নেবার জন্য। তুলনায় কল্পনা কিন্তু অনেকটা স্বচ্ছন্দ। বারংবার পিছিয়ে পড়ছে বিক্রম। সে তার ক্যামেরা খোলার চেষ্টা করছিল প্রথম দিকে, এখন হাল ছেড়ে দিয়েছে। তাকে ছবি তোলার সুযোগ দিতে দলের কেউ যে দাঁড়াবে না বোঝার পর সে ওই চেষ্টা আর করেনি। সহদেব আর ঠক্কর পাল্লা দিচ্ছে সবার আগে। মালবাহকদের আর দেখা যাচ্ছে না। শেরিং মাঝে মাঝে পিছিয়ে এসে ওদের তাগাদা দিচ্ছিল। প্রায় 1000 ফুট টানা উঠে আসার পর অরিন্দম দেখল নিচের দিকে তাকিয়ে। তার মাথা ঘুরতে লাগলো। মিস্টার সেন এই পথে গত রাতে যদি এসে থাকেন তাহলে সেটা কি করে সম্ভব হলো? দিনের বেলায় যা কষ্টকর তা রাতের অন্ধকারে অসম্ভব ব্যাপার। কিন্তু পাহাড় ভাঙার পরিশ্রমেই শীতের দাপট কমেছে, বরং ভারী পোশাকের নিচে একটু ঘাম জমেছে। বড় একটা পাথর দুহাতে আঁকড়ে নিজেকে উপরে তুলে হাঁপাতে লাগলো অরিন্দম। শরীরটাকে অনেকটা ঘেঁষটে আনতে হয়েছে। সেই সময় পরিচিত শব্দটা কানে আসতেই সে মুখ ফিরিয়ে দেখল নিচে দাঁড়িয়ে বিক্রম দৃশ্যটাকে তুলে রাখছে। প্রচণ্ড রাগ হয়ে গেল অরিন্দমের। বিক্রম বলল, বিউটিফুল শট দিলেন দাদা। গালাগাল দেওয়ার বদলে হেসে ফেলল অরিন্দম। ওটাকে নিয়ে এখানে উঠবে কি করে? আপনি একটু ধরবেন? ধরতে পারি এক শর্তে, তুমি আর ছবি তুলবে না। পারলাম না দাদা, তার চেয়ে মরে যাব সেও ভালো। দাও। শরীর ঝুঁকিয়ে হাত বাড়ালো অরিন্দম। গুঁড়ো গুঁড়ো বরফ এবার সামনে। সমস্ত পৃথিবী যেন ঠান্ডা ছায়ায় মাখামাখি। অবশ্য পায়ের তলার এই জলীয় বস্তুটি যে বরফ তা বুঝতে সময় লেগেছিল। ওরা খাওয়ার জন্য থেমেছিল।
সহদেব জানালো, একে ঠিক বরফ বলা যায় না। রাতের ঠান্ডায় শিশির জমে আছে এইমাত্র। রোদ বাড়লেই গলে যাবে। তবে এগুলো থেকে বোঝা যাচ্ছে আসল বরফের দেখা পেতে দেরি হবে না। বসন্ত খানিকটা দূরে বসেছিল। হঠাৎ সে গলা তুলে কল্পনাকে ডাকল। কল্পনা বসেনি, অরিন্দমের সঙ্গে দাঁড়িয়ে সহদেবের কথা শুনছিল। ডাক শুনে এগিয়ে এলো। অরিন্দম ওর যাওয়াটা দেখল। মেয়েটাকে এখনো সতেজ দেখাচ্ছে। মেয়েদের বুকে সম্ভবত দুজোড়া ফুসফুস থাকে। পাহাড়ে উঠলেও হাঁপিয়ে ওঠে না তাই। ছেলেরা বেদম করেও নিজেরা শীতল থাকতে পারে সহজেই। বসন্ত কল্পনাকে কি বলছে বোঝা গেল না। এই দূরত্ব থেকে শোনা সম্ভব নয়। হঠাৎ পেছনে ফিরে বসন্ত চিৎকার করে উঠতেই দেখা গেল বিক্রম ছবি তুলে যাচ্ছে। ক্যামেরা থামিয়ে এসে জিজ্ঞাসা করল, কি হলো, ক্ষেপে গেলেন কেন? এখন ছবি তুলছো কেন? কম্পোজিশনটা ভালো লাগলো। আমার ছবিতে এখন পর্যন্ত রোমান্টিক দৃশ্য ছিল না তাই। তুমি তুমি আমাকে অপমান করছো বিক্রম, চেঁচিয়ে উঠল বসন্ত। আর তখনই কল্পনা ফিরে এলো এদিকে। বিক্রম অরিন্দমের দিকে তাকিয়ে বলল, আমি আবার কোথাও অপমান করতে গেলাম দাদা? আমি তো ক্যামেরা নিয়ে এসেছিলাম ছবি তুলবো বলেই। কল্পনা মন্তব্য করল, অন্ধ হয়ে গেলে পৃথিবীর সবকিছু অন্ধকার হয়ে যায় বিক্রমবাবু। আপনি কিছু মনে করবেন না। অরিন্দম হেসে ফেলল। জীবন বড় বিচিত্র। কিন্তু সে আর কোনো উপলক্ষ হতে চায় না। কারণ এই কথার পর বসন্তের অভিযোগের আঙুল তার দিকেই উঠবে অবধারিতভাবে। সে সহদেবকে বলল, অনেক সময় নষ্ট হয়েছে, এবার হাঁটা যাক। 3টে নাগাদ ওরা যেখানে পৌঁছলো তার আশেপাশে কোনো গাছপালা নেই। শীত কম লাগছে, হাওয়াও কমে এসেছে এবং পায়ের তলায় বরফের গুঁড়োগুলো একটু একটু করে শক্ত হচ্ছে। হঠাৎ ঠক্কর চিৎকার করে উঠল। মাটি থেকে কুড়িয়ে সে যে জিনিসটা দেখাচ্ছে তা দেখে থমকে দাঁড়ালো দলটা। অরিন্দম হাত বাড়িয়ে টর্চটা নিল। সহদেব জিজ্ঞাসা করল, এখানে কে টর্চ ফেলে যাবে? নিশ্চয়ই আগের দলটা এই বিলাসিতা করবে না। বিক্রম বলে উঠল, আরে, এটা তো মিস্টার সেনের টর্চ। কাল সন্ধেবেলায় আমি নিয়েছিলাম। সবাই ওর দিকে তাকালো। কেউ শব্দ ব্যয় করল না। দলটা আবার হাঁটতে লাগলো। এতক্ষণ আমি পড়ে শোনালাম সমরেশ মজুমদারের লেখা উপন্যাস বন ও হাঁসের পালক এর 8ম পর্ব। উপন্যাসটির বাকি 2টি পর্ব আমরা খুব শীঘ্রই আপলোড করার চেষ্টা করব, শোনার আমন্ত্রণ রইল। পরবর্তী পর্বগুলো আপলোড করার সাথে সাথে নোটিফিকেশন পেতে হলে আমাদের সাবস্ক্রাইব বাটনের পাশের বেল আইকনটি চেপে রাখুন। অডিও কথনে আমাদের গল্প পাঠ ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং বন্ধুদেরকে শেয়ার করুন। আমাদের গল্প পাঠ আপনাদের কেমন লাগছে তা কমেন্টে অবশ্যই জানাবেন। আপনাদের প্রতিটি কমেন্ট আমাদেরকে অনুপ্রাণিত করে। গল্প পড়ি, গল্প শুনি, বাংলা গল্প ছড়িয়ে পড়ুক সবখানে।